একটা ল্যাটিস এনার্জি যেটা বল অ্যান্ড ইকুয়েশন তার মাধ্যমে থিওরিটিক্যালি আমরা দেখেছি। এবার এক্সপেরিমেন্টালি আর একটা ওয়ে আউট আছে যার মাধ্যমে আমরা ল্যাটিস এনার্জি সেটাকে বার করতে পারি। ঠিক আছে, এই পদ্ধতিটা কে কে করেছিল? বর্ন হেবার। ঠিক আছে, এবং এইটাকে বলা হয় বর্ন হেবার সাইকেল। মোটামুটি 1919 খ্রিস্টাব্দে আরেকটা পদ্ধতি যেটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ওয়ে আউট ফর ডিটারমাইনিং ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি। তাহলে আজকে আমরা পড়ব বর্ন হেবার সাইকেল। তার মানে একটা বর্ন ল্যান্ড ইকুয়েশন সমীকরণ যার মাধ্যমে পড়েছি, আজকে বর্ন হেবার সাইকেলের মাধ্যমে পড়ব। ঠিক আছে, জিনিসটাকে খুব সোজাভাবে বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? দেখো, আমাদের আজকে যে কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। এবার সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম এবং ক্লোরিন দুটো পরমাণু এখানে রয়েছে। কিভাবে তৈরি হয়েছে? কিভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে? তাহলে সোডিয়াম ক্লোরাইডের তৈরি হওয়ার পেছনে এক নম্বর যে সিচুয়েশনটা সেটা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন বা ডিরেক্ট কম্বিনেশন। ডাইরেক্ট কিভাবে যোগ হতে পারে? আমরা জানি যে সোডিয়াম পাওয়া যায় সোডিয়াম সলিড আকারে, কঠিন অবস্থায় সোডিয়াম পাওয়া যায়, তার সঙ্গে ক্লোরিন Cl2 যোগ হয়েছে, কিন্তু এখানে NaCl এ কটা ক্লোরিন আছে? একটি ক্লোরিন পরমাণু। ন্যাচারালি আমরা লিখছি হাফ Cl2। হাফ Cl2 কি অবস্থায় রয়েছে? গ্যাসীয় অবস্থায়। উৎপন্ন করেছে কি? NaCl সলিড। তাহলে যখন ডাইরেক্ট কম্বিনেশন করে কোনো একটা যৌগ তৈরি হচ্ছে তখন তো তার স্টেবিলিটির জন্য একটা হিট বেরিয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে সেটাকে আমরা বলছি এই ডাইরেক্ট কম্বিনেশনের জন্য যে ডেল্টা এইচ ফরমেশন। তাহলে এটার জন্য একটা হিট রিলিজড হয়েছে, বেরিয়ে চলে গেছে। ডেল্টা এইচ ফরমেশনের জন্য ডাইরেক্ট তৈরি হয়েছে, তার জন্য কি হয়েছে? একটা হিট বেরিয়ে চলে গেছে। এবার ইন টার্মস অফ থার্মোডায়নামিক্স তাহলে এটাকে কোন সাইন দেব? সাইনটা আমরা পাশে লিখে দিচ্ছি। তাহলে এর সাইন দেব হচ্ছে, আমরা অন্য একটা কালার ইউজ করি, সাইন দেব হচ্ছে মাইনাস ডেল এইচ ফরমেশন। বলে কেন? তার কারণ হচ্ছে থার্মোডাইনামিক্যালি যেহেতু এখানে তাপ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক, আমি দুটো আলাদা করে দেখাচ্ছি, অর্থাৎ ডেল্টা এইচ ফর্মেশন অর্থাৎ গঠন তাপ, গঠন এনথালপি, সেটা বেরিয়ে চলে গেছে, তাই থার্মোডাইনামিক্যালি এটা আমি নেগেটিভ সাইন দিয়েছি। দেখো, পজিটিভ নেগেটিভ এই সাইনের ব্যাপারে কনফিউশন দূর করা হয়েছে আগের বার, এবারও সেটা যাতে না তোমাদের কোনো এফেক্ট ফেলে সেই জন্য আমি আলাদা করে লিখছি। এরপরে দেখো আরেকটা পদ্ধতি আছে। ঠিক আছে, বর্ন হেবার লক্ষ্য করলো ডাইরেক্ট তো এটা হচ্ছে, কিন্তু আরেকটা ওয়ে আউট আছে। ঠিক আছে, সেটা হচ্ছে 2 নম্বর। হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে যেটা অল্টারনেটিভ প্রসেস। অল্টারনেটিভ প্রসেস। তাহলে অল্টারনেটিভ প্রসেসে কি হতে পারে? অল্টারনেটিভ প্রসেসে যেটা হতে পারে সেটা হচ্ছে সোডিয়াম কঠিন অবস্থায় রয়েছে। তাহলে সোডিয়াম, তা ডাইরেক্ট তো তোমার একটা, দেখো একটা জিনিস পরিষ্কার, সোডিয়াম এবং ক্লোরিন যেটা ডাইরেক্ট কম্বিনেশন, ডাইরেক্ট যোগ হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, ক্রিস্টাল তৈরি করেছে। তাহলে আমরা তো জানি যে এরকম তো অ্যাকচুয়ালি হয়নি। তাহলে আরেকটা পদ্ধতি আমরা কি জেনে এসেছি? যে সোডিয়াম এবং ক্লোরিন তারা ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করেছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে তৈরি হয়েছে। এবং এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ কোন অবস্থায় ঘটেছে? গ্যাসীয় অবস্থায়। তার কারণ আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব, আয়নন এনথালপি এবং ইলেকট্রন আসক্তি সবই আমরা গ্যাসীয় অবস্থায় দেখেছি। তাহলে সেটা যদি হয়ে থাকে, আমাদের আজকে অল্টারনেটিভ প্রসেস হচ্ছে যে আমরা আয়ন ফর্ম করে আমরা দেখছি না যে কি করে ক্লাসটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে অল্টারনেটিভ প্রসেস।
তাহলে এক হচ্ছে ডাইরেক্ট এইভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হতে পারে, আরেকটা হতে পারে যেটা আমরা জেনে এসেছি যে এইভাবে তো ডাইরেক্ট হয় না, তাহলে কিভাবে হয় স্যার? হয় যেটা, সেটা হচ্ছে সোডিয়াম যেটা কঠিন অবস্থায় রয়েছে, সেই কঠিন থেকে আগে সোডিয়াম গ্যাসীয় অবস্থায় আসতে হবে, কারণ সোডিয়াম গ্যাসীয় অবস্থায় তার ইলেকট্রনকে ছাড়তে পারবে, আয়নন বিভব যে পরিমাণ রয়েছে সেটাকে গ্রহণ করে তবেই ইলেকট্রনটা সে বার করবে, কারণ একটা ইলেকট্রন তো তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ রয়েছে। ঠিক আছে, তাহলে গ্যাসীয় অবস্থায় যেটা নিয়েছি এটাকে বলা হয় হিট অফ সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন এনথালপি। তাহলে সোডিয়াম সলিড থেকে গ্যাসীয় অবস্থায় যেতে হলে তাহলে এখানে কি ইনভলভ হলো? এখানে ইনভলভ হলো হিট অফ সাবলিমেশন। ঠিক আছে, হিট অফ সাবলিমেশন, অর্থাৎ এক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে? ঊর্ধ্বপাতন যেটা হয়েছে, সলিড থেকে গ্যাসীয় অবস্থায় গেছে, তার জন্য তাকে হিট দিতে হয়েছে, হিট একে বলে হিট অফ সাবলিমেশন, সেটা দিতে হয়েছে তবে সে সলিড থেকে গ্যাসীয় অবস্থায় গেছে। এবার থার্মোডাইনামিক্যালি আমরা যদি বলি তাহলে এটা কি অবস্থায় দেখাবো? এটা কি দেখাবো? তাহলে হিট অফ সাবলিমেশন যেটা হবে, অর্থাৎ ঊর্ধ্বপাতন এনথালপি, সেটা অবশ্যই পজিটিভ হবে। বলে কেন? তার কারণ হচ্ছে সোডিয়াম সলিডকে গ্রহণ করতে হয়েছে তাপ, তবেই সে গ্যাসীয় অবস্থায় গেছে। এবার নেক্সট আরেকটা জিনিস কি করতে হবে? 2 নম্বর হচ্ছে, তাহলে অল্টারনেটিভ প্রসেসে যদি এটা 1 নম্বর হয় তাহলে 2 নম্বর আমরা কি বলতে পারি? 2 নম্বর যেবারে ক্লোরিন যেটা রয়েছে বি, অর্থাৎ আমাদের কাছে রয়েছে Cl2, এই গ্যাসীয় অবস্থায় আছে, একে তো আর গ্যাসীয় অবস্থায় করা কিছু নেই, কিন্তু একে আমি ডিসোসিয়েশন করলাম, ভাঙলাম, 2Cl তৈরি করলাম। তাহলে এক্ষেত্রে একটা কি হয়েছে? আমাকে যখনই ভাঙতে হচ্ছে তখনই আমার একটা H ডিসোসিয়েশন, অর্থাৎ একে ভাঙার জন্য একটা তাপ দিতে হচ্ছে। তাহলে এক্ষেত্রেও এই যে তাপটা যেহেতু দিতে হলো, তার থার্মোডাইনামিকে বললো প্লাস H ডিসোসিয়েশন, অর্থাৎ একে ভাঙলাম। ফাইন, এবার দুজনকে গ্যাসীয় অবস্থায় পেয়ে গেছি। সোডিয়াম গ্যাসীয় অবস্থায়, ক্লোরিন Cl2 লাগবে না, একটা ক্লোরিন পরমাণু লাগবে, তাকে আমি ভেঙে দিয়েছি, নিয়ে 2Cl করেছি। এবার একটা কাজ করি না, এটাকে আমি এইভাবে না লিখে আমি যদি লিখি হাফ Cl2, তাহলেই আমার যেহেতু একটি পরমাণু দরকার, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে হাফ Cl2 থেকে ক্লোরিন। এবার বলো তো, হাফ Cl2 থেকে ক্লোরিন, তার মানে একটা পরমাণু আমি নিচ্ছি, ন্যাচারালি এক্ষেত্রে ডিসোসিয়েশন এনার্জি যতটা দরকার ততটা কি লাগবে? নো, তাহলে এটা লাগবে হচ্ছে হাফ। কত? হাফ। তার মানে একটি পরমাণু আমি নিচ্ছি কোথার থেকে? হাফ Cl2 থেকে, তাহলে মানে এক্ষেত্রে ধরছি কত? হাফ ডেল এইচ ডিসোসিয়েশন। তাহলে এই পর্যন্ত ভাঙাভাঙি হয়ে গেল। নেক্সট তার পরের স্টেজটা কি আসছে? এর পরের স্টেজটা হচ্ছে সি, যে সোডিয়াম যেটা আমি গ্যাসীয় অবস্থায় পেয়েছি, সেই গ্যাসীয় অবস্থা থেকে একটা ইলেকট্রন বার করব। একটা ইলেকট্রন যদি আমি বার করি তাহলে -1 ইলেকট্রন, তাহলে Na প্লাস গ্যাসীয় সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়ন যেটা তৈরি হলো তার জন্য হিট দরকার, তার কারণ কি? তার কারণ হচ্ছে ইলেকট্রনটাকে বার করতে হবে। তাহলে সেটাকে কি বলবো আমরা? এখানে যে এনার্জিটা, এটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব। তাহলে এই যে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব, তাহলে এটা যেহেতু হিটটা আমার যেহেতু আয়নন বিভবটা গ্রহণ করলো, তাহলে থার্মোডাইনামিক্স ভাষায় প্লাস আইপি, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব। এবার নেক্সট হচ্ছে ডি। ডিতে যদি চলে আসি তাহলে কি হবে? ডিতে এবার Cl যেটা পরমাণু রয়েছে কি অবস্থায় রয়েছে? গ্যাসীয় অবস্থায় রয়েছে। এই ক্লোরিন পরমাণু তোমার থেকে আমার ইলেকট্রন একটা গ্রহণ করে উৎপন্ন করবে Cl মাইনাস গ্যাসীয় অবস্থা। ক্লিয়ার? তাহলে Cl মাইনাস যখন গ্যাসীয় অবস্থা তৈরি করছে, তার মানে কি? এক্ষেত্রে তোমার তোমার এটাকে বলছে ইলেকট্রন আসক্তি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে একটা এনার্জি যখন কোনো আয়ন, এটা তোমরা ক্লাস 10এই পড়ে এসছো, যে একটা
পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করা মানে কি, তার ভেতর এনার্জি যেটা বাড়লো সেটাকে সে রিলিজ না করলে সে স্টেবল হবে না। তার মানে যখন সে গ্রহণ করছে ইলেকট্রন নিয়ে আয়নে পরিণত করছে অ্যানায়নে, তখন এক্সট্রা এনার্জিটাকে সে ছেড়ে দেবে। ঠিক আছে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি এখানে রিলিজ হবে। তার মানে থার্মোডাইনামিকের ভাষায় কি হবে, মাইনাস ইএ ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একটা হিট গ্রহণ ত্যাগের ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, লাস্ট স্টেজ এরপরে যদি ই এর কথা ভাবি যে এরপরে কি ঘটতে পারে, সেটা হচ্ছে ই স্টেপ, সেটা হচ্ছে Na প্লাস গ্যাসীয় প্লাস Cl মাইনাস গ্যাসীয় আয়ন ফর্ম করেছে। সেখান থেকে এরা তৈরি করতে পারে কি, NaCl সলিড বা Na প্লাস Cl মাইনাস একটা ক্রিস্টাল তৈরি করতে পারে। তাহলে যখন পজিটিভ আর নেগেটিভ তড়িতাকর্ষণ বলে আবদ্ধ হয়ে একটা কেলাস তৈরি করছে, এটা কি তৈরি করলো, কেলাস তৈরি করলো। ঠিক আছে, বা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করলো, তখন একটা ল্যাটিস এনার্জি বেরোবেই। তাহলে লাস্ট স্টেজে কি হয়, একটা ল্যাটিস এনার্জি অর্থাৎ ইউ, যা ল্যাটিস শক্তি, সেই ল্যাটিস শক্তিটা এক্ষেত্রে রিলিজ হয়ে গেল। অর্থাৎ থার্মোডাইনামিকের ভাষায় কি বলবো, আমরা বলবো যে মাইনাস ইউ, অর্থাৎ লাস্ট স্টেজে তোমার ল্যাটিস এনার্জি মুক্ত হয়ে একটা ল্যাটিস তৈরি করলো। তাহলে দেখো দুটো ওয়ে আউট আছে, একটা হচ্ছে ডিরেক্ট কম্বিনেশন রয়েছে, সেক্ষেত্রে হেক্স ল থেকে আমি হিট অফ ফরমেশন সেখানে পাচ্ছি। ঠিক আছে, সোডিয়াম সলিড থেকে ডাইরেক্ট হয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। আর অল্টারনেটিভ প্রসেসে যদি তুমি দেখতে পাও, তাহলে ডিরেক্ট কম্বিনেশনে হিট রিলিজ হয়েছে ডাইরেক্ট, ফাইন। আর অল্টারনেটিভ প্রসেসে যদি দেখি আমি, যে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস হলো, তার জন্য হিট নিয়ে গ্রহণ করে হিট অফ সাবলিমেশন সে কি করলো, গ্যাস তৈরি হলো। তারপরে হাফ Cl2 নিয়েছি, সেখান থেকে ক্লোরিন পরমাণু যদি ভাঙতে হয়, ডিউসিয়েট করতে হয়, তার ডিউসিয়েশন এনার্জি সেটাও গ্রহণ করলো। সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন ফর্ম করলো, সেক্ষেত্রেও আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব, আয়নন এনথালপি যতটা আছে ততটা সে কি করলো, ততটা সে গ্রহণ করে সোডিয়াম আয়ন তৈরি করলো। তার কারণ ইলেকট্রনটাকে রিলিজ করতে হয়েছে। ফোর্থ স্টেজে যে ক্লোরিন যে পরমাণু গ্যাসীয় অবস্থায় রয়েছে, সে ক্লোরাইড আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন ফর্ম করলো, এক্সট্রা এনার্জি কতটা, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি যতটা, তোমার ইলেকট্রন আসক্তি যতটা রয়েছে সেই পরিমাণ শক্তি সে কি করলো, সে রিলিজ করলো। তারপরে লাস্ট স্টেজে বা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তারা কি করলো, তারা যতটা কেলাস ল্যাটিস এনার্জি সেই পরিমাণ শক্তি রিলিজ করে তোমার সোডিয়াম ক্লোরাইড কেলাস ফর্ম করলো। তাহলে এই যে ঘটনাটাকে, এটাকে বর্ন এবং হেবার তোমার সাজালো। কিভাবে সাজালো দেখো, তাহলে দেখো প্রথম হচ্ছে, তাহলে এটা একটা সাইকেলের মতো তৈরি হলো। বলে কিরকম সাইকেল, দেখো এক হচ্ছে Na সলিড প্লাস হাফ, কি দেখেছি ডাইরেক্ট কম্বিনেশনে, হাফ Cl2 গ্যাস। দাঁড়াও এটাকে একটু মুছে দিই, হাফ Cl2 গ্যাস থেকে উৎপন্ন হলো NaCl সলিড। তাহলে দিস ইজ ডাইরেক্ট কম্বিনেশন। এবার অল্টারনেটিভ কি করে আসছে দেখো, অল্টারনেটিভ তাহলে এর জন্য হচ্ছে একটা ডেল্টা H ফরমেশন, এটা রিলিজ হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু সাইনটা আমি আলাদা করে রেখেছি, অর্থাৎ এই চিহ্নটা কেমন, যে রিলিজ করেছে যে সে নেগেটিভ, এবং যে অ্যাবজর্ব করেছে, যে ক্ষেত্রে শোষিত হয়েছে হিটটা, সেটা পজিটিভ। এক্ষেত্রে আমি কনফিউশন যাতে না হয়, আমি কিন্তু সাইনটা লিখছি না, কতটা কি এনার্জি ইনভলভ আছে সেটাকে শুধু লিখছি উইদাউট কোনো সাইন। তাহলে তোমাদের কনফিউশনে কোনো ব্যাপার থাকবে না। তাহলে এক্ষেত্রে হিট অফ ফরমেশন রিলিজ হয়েছে, নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে ডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট ওয়েতে কি দেখো, তাহলে এক্ষেত্রে সলিড থেকে Na গ্যাস করতে হলে কি করতে হবে, এক্ষেত্রে ডেল্টা H সাবলিমেশন, অর্থাৎ সাবলিমেশন একটা হিট অ্যাবজর্ব করতে হবে, নিয়ে তোমার সলিড থেকে গ্যাস হলো। এক্ষেত্রে তোমার হাফ পরিমাণ ডেল্টা H ডিসোসিয়েশন করলে কি হবে, Cl গ্যাস হলো।
পরমাণু। এবার দেখো এর ক্ষেত্রে সোডিয়াম যেটা গ্যাস হয়েছে সেক্ষেত্রে আইপি পরিমাণ, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব পরিমাণ, এনার্জি যদি গ্রহণ করে Na প্লাস গ্যাস হলো। আর সিএলটা কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, যেটা গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করলে যে শক্তিটা রিলিজ হয় সেই পরিমাণ শক্তি রিলিজ করলে সে কি করবে? সিএল মাইনাস ফর্ম করবে। ঠিক, এবার এরা দুজনে যখন কম্বিনেশন হবে একে অপরের সঙ্গে তখন তোমার ইউ NaCl, আমি স্পেসিফিক করছি, পরিমাণ শক্তি সে রিলিজ করবে, করে ডাইরেক্ট এখানে চলে যাবে। তাহলে দেখো দিস ইজ এ প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে একটা ডাইরেক্ট কম্বিনেশন যে, ঠিক আছে। আর আরেকটা প্রসেস কি? এটা হচ্ছে অল্টারনেট ওয়ে আউট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বর্ন হেবার সাইকেল। এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমি কি করে তোমার ল্যাটিস এনার্জিকে বার করতে পারবো? খুব সোজা, একটা ডাইরেক্ট কম্বিনেশনে ডেল্টা এইচ ফরমেশন হয়েছে, তৈরি হয়েছে NaCl, তাহলে সেটা ডাইরেক্ট কম্বিনেশন একটা রয়েছে, তাহলে এটার সঙ্গে কে সমতুল্য? সেটা হচ্ছে এক হচ্ছে ডেল্টা এইচ। দেখো একটা ডাইরেক্ট প্রসেস, সেটা হচ্ছে হিট অফ ফরমেশন, যেটা আমরা এদিকে পেয়ে গেছি, তার সঙ্গে আরেকটা কে সমতুল্য? সেটা হচ্ছে বাকি যে আরেকটা ওয়ে আউট আছে সেটা একই। তার মানে ডেল্টা এইচ ফরমেশন কার কার কোন কোন প্রসেসের সঙ্গে সমতুল্য? এক হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন প্লাস আয়োনাইজেশন পোটেনশিয়াল, যদি আমি ভ্যালুটা বা আমি এইভাবে পাশাপাশি করে লিখে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাই ডেল্টা এইচ ফরমেশন যেটা তৈরি হয়েছে ডাইরেক্ট মেথডে, সেটা কার সঙ্গে সমতুল্য? সেটা হচ্ছে আরেকটা ওয়ে আউট আছে তার সঙ্গে সমতুল্য, তার সঙ্গে সমান। সেই প্রসেসটা কি? এক হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন করতে হয়েছে, করে ওকে গ্যাস করতে হয়েছে। এদিকে একে হাফ ডেল্টা এইচ ডিসোসিয়েশন, অর্থাৎ ক্লোরিনকে ভাঙতে হয়েছে। তারপরে আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেটাকে কাজে লেগেছে, অ্যাবজর্ব করতে হয়েছে। তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটাকে করতে হয়েছে। তারপরে এত কিছু করার পর UNaCl, এটাকে আমরা পেয়েছি। কি পেয়েছি? UNaCl, এই ভ্যালুটাকে আমরা পেয়েছি। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ডেল্টা এইচ ফরমেশন যেটা হয়েছে, সেটা আরেকটা অল্টারনেটিভ যে প্রসেস কিভাবে করেছে, সেটা হচ্ছে ডাইরেক্ট, আর ইনডাইরেক্টের সঙ্গে সমান। ইনডাইরেক্টটা কি? ঊর্ধ্বপাতন সোডিয়ামের, ক্লোরিনের ভাঙা, পরমাণু তৈরি করা, আয়নন বিভব, কারণ সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন হয়েছে, আরেকটা হচ্ছে ল্যাটিস এনার্জি সোডিয়াম ক্লোরাইড, এর সঙ্গে এটা সমান। এবার আমি যাতে কনফিউজ না হও তোমরা, সেই জন্য আমি কোনো সাইনের গল্পে গেলাম না, কিন্তু আমি ব্র্যাকেটে প্রত্যেকটাতে দিয়েছি যে এই হিটটাকে থার্মোডাইনামিক্যালি আমি পজিটিভ বা নেগেটিভ থাকে। বইতে, বিভিন্ন বইতে পজিটিভ নেগেটিভ আকারেই এই মাঝখানে তুলে ধরা হয়েছে, কিন্তু সেখানে যাতে কনফিউশন না হয় সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট উইদাউট এনি সাইন কি সহজভাবে কি করে তোমরা বুঝতে পারো সেটা করে দিলাম। এবার ভ্যালুটা বসাও। ধরো একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু বসালাম, ধরো যেমন দেখবে অটোমেটিকলি কিন্তু ইউ এর ভ্যালু, অর্থাৎ যেহেতু আমরা জানি যে এটা রিলিজ করছে, অর্থাৎ হিটটা তোমার যখন UNaCl মানে ল্যাটিস এনার্জি, যখন সোডিয়াম ক্লোরাইড ফর্ম হলো তখন সেটা রিলিজ করে ন্যাচারালি, অবভিয়াসলি তোমার এক্ষেত্রে তোমার ওটা নেগেটিভ ভ্যালু বেরোবে। ঠিক আছে, যেমন ধরো হিট অফ ফরমেশন, যেমন ধরো, তাহলে যেহেতু এটা রিলিজ করেছে ভ্যালুটাও দেখো বেরোচ্ছে, আমি সেই জন্য এখানে নেগেটিভ পজিটিভ না নিয়ে আমি ভ্যালুতে নেগেটিভ পজিটিভ দিয়ে দিই। যেমন একটা তোমাদের বইতেও পেয়ে যাবে হয়তো, -381.2 কিলোজুল পার মোল। ঠিক আছে, এটার ক্ষেত্রে নেগেটিভ কেন? তার কারণ যেহেতু রিলিজ হয়েছে। আচ্ছা, এটা অ্যাবজর্ব হয়েছে, পজিটিভ লিখছি 108.4 কিলোজুল পার মোল, প্লাস তোমার হাফ ডি 20.9 কিলোজুল পার মোল। পজিটিভ কেন? যেহেতু
হিটটা গ্রহণ করেছে তাই ভেঙেছে। আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ অলসো পজিটিভ 495.4 কিলোজুল পার মোল। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু রিলিজ করেছে -398.6 কিলোজুল পার মোল, আর তার সঙ্গে হচ্ছে ইউ। তাহলে এখান থেকেই দেখো, তাহলে ইউ এর ভ্যালুটা কত আসবে, -757.3 কিলোজুল পার মোল। তাহলে দেখো, তার মানে দেখো আমাদের জিনিসটা কত সোজাভাবে আমরা বার করতে পারলাম, কি ল্যাটিস এনার্জি ভ্যালু অফ ইউ NaCl। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে বর্ন হেবার সাইকেলের মাধ্যমে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো থেকে আমরা ল্যাটিস এনার্জি, জালক শক্তি, সেটাকে আমরা বার করতে পারি। ঠিক, অনেক সময় দেখা যায় যে বর্নল্যান্ড ইকুয়েশন যেটা আমরা পেয়েছি সমীকরণ, এবং এই যে বর্ন হেবার সাইকেল এক্সপেরিমেন্টাল ভ্যালুর একটা ডেভিয়েশন অনেক সময় দেখতে পাই। বলে কেন? তার কারণ হচ্ছে কোনো একটা আয়নিক কম্পাউন্ড, ধরো সোডিয়াম ক্লোরাইড, এর বর্নল্যান্ডে ইকুয়েশন আর বর্ন হেবার সাইকেল যে ভ্যালুটা আসছে তার ভিতরে একটা ডেভিয়েশন আসছে। ডেভিয়েশন হতে পারে, বলে কেন? তার কারণ যখন কোনো কম্পাউন্ড নিচ্ছি সেটাকে যখন বর্নল্যান্ডে ইকুয়েশনে ফেলছি, আমি পিওর আয়নিক ভাবছি। আমি কি ভাবছি? যে ইটস এ পিওর আয়নিক কম্পাউন্ড। কিন্তু বর্ন হেবার সাইকেলে যখন এক্সপেরিমেন্টালি ভ্যালুগুলো দিয়ে আমি রেজাল্টটা বার করার চেষ্টা করছি, যখন সব ভ্যালুগুলো আমি পুট করছি, তখন দেখা যাচ্ছে যে না, তফাৎ আসছে। তার কারণ আয়নিক কম্পাউন্ডের ভেতর কোভ্যালেন্ট ক্যারেক্টারও অ্যারাইজ করতে পারে, এবং কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যারাইজ করবে, কোন কোন ফ্যাক্টর কাজে লাগে, সেটা ফাজান্স যে রুলস রয়েছে সেই রুলের মাধ্যমে, ফাজানের যে রুল, সেখান থেকে আমরা পেয়ে যাব। সেই জন্য যে সবসময় যে দুটো ভ্যালু বর্নল্যান্ডের সমীকরণ এবং বর্ন হেবার সাইকেলে একই রকম আসবে, দ্যাট ইজ নট নেসেসারি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ আয়নিক সলিডস। দেখো এখানে এক্সপ্লেনেশন করার তেমন কিছু নেই, অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে তোমরা জানো সবই। ঠিক আছে, এগুলো পড়ে এসছো মাধ্যমিকে, নতুন করে বলা কিছু না। এক হচ্ছে তোমার ধরো ফিজিক্যাল স্টেট, অর্থাৎ ভৌত অবস্থা কেমন, এটা সলিড। আমরা কি অবস্থায় পাই? আয়নিক যে কম্পাউন্ডসগুলো রয়েছে, তাহলে প্রথমেই বলা হচ্ছে আয়নিক সলিড। ন্যাচারালি এরা সলিড অবস্থায়, এবং এদের একটা শেপ থাকে, এরা ক্রিস্টাল ফর্মে আমি পেয়ে থাকি। 2 নম্বর হচ্ছে যে যত ধরনের ফোর্স আছে তার ভেতর আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের পজিটিভ এবং নেগেটিভের ভেতর যে তড়িৎ আকর্ষণ বল, যেটা প্রচণ্ড হাই থাকার জন্য কি হয়, আর যেহেতু তোমার ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, তাহলে প্রত্যেকটা আয়ন পাশাপাশি তো তোমার কি হয়েছে, একে অপরের সঙ্গে একটা তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ, যার মান খুব বেশি। ন্যাচারালি এদের মেল্টিং পয়েন্ট বলো, বয়লিং পয়েন্ট বলো, সেটা কিন্তু অবভিয়াসলি এদের কিন্তু হাই হয়। 3 নম্বর হচ্ছে যে ধরো একটা Na+ রয়েছে, এবার Cl- রয়েছে, এবার Cl- কি হলো, তোমার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এদের হাই। তার কারণ এদের যে আয়নসগুলো রয়েছে, আয়নের ভিতর যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা রয়েছে, আকর্ষণ বল, সেটা অনেক তীব্র থাকে, ভাঙতে বেশি শক্তি খরচ হয়। এরপরে যেটা বলা হচ্ছিল 3 নম্বর পয়েন্ট, আমরা বলতে পারি যে এই যে বন্ডগুলো রয়েছে, এটা একটা অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স আয়নের ভেতর কোন দিক থেকে করবে তুমি জানো না। ন্যাচারালি এদের তোমার এই যে বন্ডগুলোর ভেতর তোমার এই বন্ড হ্যাজ নো ডিরেকশন, এর কোনো দিক থাকে না, এর বন্ধনের কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ এখানে ওভারল্যাপিং অফ অরবিটালস বা অন্যান্য ফেনোমেনা কিছু হচ্ছে না, জাস্ট তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ হচ্ছে। আকর্ষণ বলটা যে কোনো দিকে থাকতে পারে। 4 নম্বর, তোমার আমরা যখন অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ পড়েছিলাম, সেগুলো তো সবই সমযোজী যৌগ। সেক্ষেত্রে আমি আইসোমেরিজম, সমবায়বতা আমরা দেখেছিলাম। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই ধরনের যৌগের ক্ষেত্রে তোমার আইসোমেরিজম এরা দেখায় না।
আইসোমেরিজম দেখায় না। তার কারণ এরা যে স্ট্রাকচার ফরমেশন করে আছে, এদের গঠন অন্যরকম, বিভিন্ন রকমের গঠন আমরা দেখতে পাই না। অর্থাৎ একই পারমাণবিক গুরুত্ব, কিন্তু তার যে গঠন, যে আইসোমেরিজম, সেটা হতে পারে গঠনগত সমবায়বতা, হতে পারে অপটিক্যাল আইসোমেরিজম, সে যাই হোক কোনো ধরনের আইসোমেরিজম বা সমবায়বতা আমরা দেখতে পাই না। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু তাদের গঠন কিন্তু একই রকম হয়ে থাকে। এদের ক্ষেত্রে কোনো আইসোমেরিজম। এবার 5 নম্বর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তাহলে এদের ক্ষেত্রে যে তড়িৎ পরিবাহিতা, এটা আয়ন দিয়ে বলতে হবে। সেটা তোমরা তড়িৎ বিশ্লেষণে তোমরা ক্লাস 10-এ পড়েছো। অর্থাৎ কঠিন অবস্থায় এরা কম্প্যাক্ট অবস্থায় থাকে, অর্থাৎ আয়নগুলো এক জায়গায় থাকে। কিন্তু যদি এদের তড়িৎ বহিতা কি অবস্থায়, গলিত বা তোমার দ্রবীভূত, অর্থাৎ উত্তম দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, যে ক্ষেত্রে আয়নটাকে আমি কোনো পোলার সলভেন্টে যখন দ্রবীভূত অবস্থায় রয়েছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় রয়েছে, যে ক্ষেত্রে আমি আয়ন পাচ্ছি, এবং এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়নস। তার মানে এরা গলিত বা উত্তম দ্রাবকে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা তোমার কি করে, তড়িৎ পরিবহন করে থাকে। ঠিক আছে, তাহলে এটা চলে গেল তড়িৎ পরিবাহিতা। এবার হচ্ছে সলিউবিলিটি, দ্রাব্যতা। ঠিক আছে, অর্থাৎ এরা কোন জিনিসে দ্রবীভূত হয়। এবার প্রথমেই যেটা আমরা শিখে এসেছিলাম সেটা হচ্ছে এরা পোলার সলভেন্ট, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক, যেমন H2O, তাতে দ্রবীভূত হচ্ছে। আবার নন পোলার সলভেন্ট, ঠিক আছে, সেটা হতে পারে CH2Cl2, সেটা হতে পারে কার্বন ডাইসালফাইড, সেটা হতে পারে, এটা কি, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন CH2Cl2, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, এই ধরনের যে সলভেন্টগুলো রয়েছে যারা নন পোলার, তাদের ভেতরে এরা দ্রবীভূত হয় না। আচ্ছা, এই যে পোলার সলভেন্ট, ধ্রুবীয় দ্রাবক, এদের ভেতরে এরা কিভাবে দ্রবীভূত হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আমরা পড়ে এসেছি ক্লাস 10 পর্যন্ত যে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এবার ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ যার একটা পোল রয়েছে, অর্থাৎ পোল মানে একটা মেরু রয়েছে প্লাস মাইনাস, অর্থাৎ একদিকে প্লাস একদিকে মাইনাস, একটা আধান একটা রয়েছে। যেমন ওয়াটার, পোলার সলভেন্ট ওয়াটারকে নিয়ে যদি ভাবি, ঠিক আছে, এবার ওয়াটারকে নিয়ে যদি ভাবি, তাহলে দিস ইজ ওয়াটার মলিকুল। ঠিক, তাহলে ওয়াটার মলিকুল জল। এবার অক্সিজেনের এখানে দুটো গেছে, আর দু জোড়া ইলেকট্রন রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ঠিক আছে, এইবার অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক, ফলে এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে যদি নিজের দিকে টানে, তড়িৎ ঋণাত্মকতার জন্য, ইলেকট্রন নেগেটিভিটির জন্য এখানে একটা ডেল মাইনাস আধান জেনারেট করলো, এদিকে একটা ডেল প্লাস তৈরি হলো। এবার এর জন্য একটা মোমেন্ট তৈরি হয়, দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট। এবার ডাইপোল মোমেন্টটা কি জিনিস, কি বৃত্তান্ত, আমরা পরে পড়ছি। তাহলে একটা পজিটিভ নেগেটিভ সেন্টার আমরা পেয়েছি। এবার এই যে তোমার ধ্রুবীয় দ্রাবক জল, যার অণুর ভেতরে একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টার তৈরি হয়েছে, তার কারণ অক্সিজেনটা একটু করে টেনে নিল, ঠিক আছে, ইলেকট্রনটাকে শিফট করলো নিজের দিকে। ন্যাচারালি একটা নেগেটিভ একটা পজিটিভ আধান, একটা তোমার রেজাল্টেন্ট একটা পজিটিভ নেগেটিভ পেয়ে যাই। ঠিক আছে, বেশ, এটা নিয়ে আলোচনা আমরা একটু পরে করব। এবার চলে এসো, যখন কোনো ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড, এবার জল রয়েছে কন্টেইনারে, কি রয়েছে, জল রয়েছে, জলের ভিতর Na+Cl- Na+Cl- রয়েছে। তাহলে ধরো Na+Cl- পাশাপাশি দেখলাম, ঠিক আছে, Na+Cl- রয়েছে। এইবার এই Cl- কি করছে, জলের H ডেল প্লাস OH, এ কি করছে, একটা বন্ডের মতো একটা আকর্ষণ বলে তাকে আবদ্ধ করে ফেলেছে। একইভাবে
তোমার Cl মাইনাস Na প্লাস, এটাকে ঘুরিয়ে লিখলাম, যে কোনো দিকে আয়ন থাকতে পারে, Cl মাইনাস প্লাস, প্লাস আয়ন মাইনাস আয়ন যে কোনো দিকেই রয়েছে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তার কারণ কি, এখানে অসংখ্য এই জালকের ভেতর, ক্রিস্টাল ল্যাটিসের ভেতর প্রচুর সংখ্যক আয়ন রয়েছে, তারা একটা অক্টাহেড্রাল শেপ নিয়ে আছে। এবার অক্টাহেড্রাল শেপটা আমি একে দেখাচ্ছি না, তা যেখানেই তোমার Cl মাইনাস পয়েন্ট রয়েছে, জলে যখনই দ্রবীভূত করলে জলে Cl মাইনাস পয়েন্টগুলোকে, যতগুলো Cl মাইনাস ক্লোরাইড আয়নের পয়েন্ট আছে প্রত্যেকটা কি জলের H প্লাস, এটা মাইনাস এটা প্লাস, H প্লাস পোর্শনটা একটা আকর্ষণ টানতে আরম্ভ করলো দড়ি দিয়ে। তাহলে একইভাবে, মানে এটা বলছি আর কি, তাহলে একইভাবে Na প্লাস যে ওই অক্টাহেড্রাল যে স্ট্রাকচার রয়েছে, সেখানে Na প্লাস যে পোর্শনটা রয়েছে, সেখানে ও ডেল মাইনাসটা টানতে আরম্ভ করলো। তাহলে জলের দুটো পার্ট, একটা নেগেটিভ অংশ একটা পজিটিভ অংশ। তাহলে পজিটিভ অংশটা Cl মাইনাসকে কেলাস থেকে টানছে, আর নেগেটিভ অংশটাকে Na প্লাসটাকে কেলাস থেকে টানতে আরম্ভ করেছে। টানার পর কি করছে দেখো, এটাকে টানাটানি শুরু হওয়ার পর যেটা ঘটনা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে Na, ধরো Na চারিদিক থেকে, কোন দিক থেকে, চারিদিক থেকে, ঠিক আছে, Na চারিদিক থেকে তোমার এটাকে যদি অক্টাহেড্রালি ভাবি, তোমার সরি এটাকে ডট ডট ভাবি, সেটাই বেটার হবে। ঠিক আছে, এই এই অক্সিজেনের ও এইভাবে, এই ডেল মাইনাস পোর্শনটা তোমার সোডিয়ামটাকে, এই টোটালটাকে যদি আমি ভাবছি, দিস ইজ এ সোডিয়াম আয়ন প্লাস আয়ন, তাহলে এটা কি করছে, চারিদিক থেকে তোমার কি হয়েছে, অক্সিজেনের ও মাইনাস যে পোর্শনটা অক্সাইড, তোমার অক্সিজেন যে অ্যাটমটা রয়েছে সেটা সোডিয়ামটাকে এখান থেকে আলাদা করে নিয়ে চলে গেল। আবার কি হয়েছে, তাহলে এই সোডিয়ামটাকে এ কি করেছে, বার করে নিয়ে আলাদা করে চলে গেল Na প্লাস আয়নটাকে। আর Cl মাইনাসটাকে কি করলো, Cl মাইনাস যেটা রয়েছে তাকেও একইভাবে তোমার কি করলো, যে Cl মাইনাস আয়ন রয়েছে সেখানে H ডেল প্লাস, অক্সিজেন H, HOH, 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 HOH। তাহলে এইভাবে কি হলো, তোমার এই যে ডেল প্লাস যে তোমার অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যেটা রয়েছে, যার ভেতর একটা ফর্মাল চার্জ একটা তৈরি হয়েছে, সেটা ডেল প্লাস, সেটা কি হয়েছে, এই ক্লোরাইড আয়নটাকে, মাইনাস আয়নটাকে আলাদা করে নিল। তাহলে এইভাবে দেখো, ছিল কি Na প্লাস Cl মাইনাস একসঙ্গে কেলাসের ভেতরে অক্টাহেড্রাল শেপ করেছিল, সেখান থেকে তোমার Na প্লাসটাকে নিয়ে চলে গেল কে, এইটা, ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে, ঠিক। আর Cl মাইনাসটাকে আলাদা করে নিল কে, H ডেল প্লাস ও H, জলের অণুটা। তাহলে এই পোর্শনটা Cl মাইনাসটাকে টেনে আলাদা করে দিল, আর এটা করে দিল Na প্লাসকে। এইবার মজা হচ্ছে যে এরা তো একটা কেলাস শক্তি, কেলাস শক্তি, সেই কেলাস শক্তি ত্যাগ করেছে, ফলে Na প্লাস Cl মাইনাস তারা একটা কেলাস তৈরি করেছে, ল্যাটিস তৈরি করেছে। তাহলে এই যে ল্যাটিস এনার্জি, যে পরিমাণ ল্যাটিস এনার্জি রিলিজ করেছে, এটা আগেও বলেছি, তাকে ভাঙতে গেলে, অর্থাৎ এই ক্রিস্টাল ল্যাটিসটাকে যদি ভেঙে Na প্লাস Cl মাইনাসটাকে আলাদা করতে হয়, একই পরিমাণ ল্যাটিস এনার্জি প্রয়োগ করতে হবে, ঠিক কিনা। অর্থাৎ ল্যাটিস এনার্জি যতটা বেরিয়ে গেছে, রিলিজ করেছে স্টেবল স্ট্রাকচারে আসার জন্য, সেই স্টেবিলিটিটাকে আবার আনস্টেবল করে দিয়ে আয়নগুলোকে সরাতে গেলে একই পরিমাণ ল্যাটিস এনার্জি খরচ করতে হবে, না হলে এরা আলাদা হবে না, ঠিক আছে। এইবার তোমার এই যে জলে যে দ্রবীভূত হচ্ছে, তার জন্য যে শক্তি রিলিজ হচ্ছে তাকে বলা হয় সলভেশন এনার্জি।
কি বলা হয়? সলভেশন এনার্জি। জলে দ্রবীভূত হলো, একটা শক্তি রিলিজ হলো, তাকে বলা হয় সলভেশন এনার্জি। এই সলভেশন এনার্জি অর্থাৎ দ্রবীভূত হওয়া মানে কি? আয়নগুলোকে আলাদা করা। আয়নগুলোকে আলাদা করতে হলে কি করতে হবে? সলভেশন এনার্জি এটা রিলিজ হলো, সেটা করতে হলে কি করতে হবে? তোমার আয়নগুলোকে আলাদা করতে হলে ল্যাটিস এনার্জির থেকে বেশি এনার্জি প্রয়োগ করতে হবে। ন্যাচারালি আমরা বলতে পারি সলভেশন এনার্জি শুড বি গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি। অর্থাৎ সলভেশন এনার্জি যদি ল্যাটিস এনার্জি থেকে বেশি না হয়, তাহলে ওই জালক থেকে আয়নগুলোকে আলাদা করতে পারবে না। কি বোঝা গেল? অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু সলভেশন এনার্জি সেটা হচ্ছে গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি, তার মানে যখন কাউকে দ্রবীভূত করছে ডেল্টা এইচ সলিউশন, অর্থাৎ দ্রবণ থেকে একটা হিট আমরা রিলিজ হতে দেখব, বেরিয়ে যেতে দেখব। বলে কেন? তার কারণ সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তি, ই শুড বি গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি, জালক শক্তি থেকে। তার মানে ডেল্টা এইচ সলভেশন ইজ গ্রেটার দ্যান কতটা? ডেল্টা এইচ তোমার ল্যাটিস এইভাবে লিখলেও অসুবিধা নেই, বা ইউ। তার মানে ল্যাটিস শক্তি থেকে সলভেশন এনার্জিটা, দ্রাবকায়ন শক্তিটার মানটা বেশি না হলে ওই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল থেকে Na+Cl- টাকে আলাদা করতে পারবে না। আর বেশি হওয়া মানে কি? সেই দ্রবণ থেকে একটা শক্তি রিলিজ হবে, এক্সট্রা এনার্জিটা রিলিজ হয়ে যাবে, যেটাকে হিট অফ দ্য সলিউশন বা সলিউশন এনথালপিও বলা হয়ে থাকে। তাহলে হয়ে গেল যে কিভাবে আমরা দ্রবীভূত হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে জলে যে দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে, জলটাকে বলছি আমি পোলার সলভেন্ট। কার্বন টেট্রাক্লোরাইড আর ওয়াটার, এই দুটো, এটাকে বলছি পোলার, ঠিক আছে, এটাকে বলছি নন পোলার, ঠিক আছে, এটাকে বলছি পোলার, এটাকে বলছি নন পোলার। এইবার প্রশ্ন হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড আর যদি জলটাকে আমি দেখি, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড ধরো Cl 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 H2O H H, তাহলে এক্ষেত্রেও ডেল মাইনাস একটা ফর্ম হতে পারে। এক্ষেত্রে ডেল, কারণ ক্লোরিনটা হচ্ছে কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। আবার এর ক্ষেত্রে তো ডেল মাইনাস ডেল প্লাস। বলে কেন? তার কারণ যে কার্বনের থেকে ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতা বেশি, ন্যাচারালি সেক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন যেটা রয়েছে ক্লোরিন নিজের দিকে একটু টেনে নিয়ে যাবে, ফলে একটা তোমার চার্জ জেনারেট হবে। উপরটা ডেল মাইনাস লিখলাম কেন? মাইনাস ফরমেশন হলো, যেমন জলে হয়েছে, ঠিক আছে। কি লিখছি? ডেল প্লাস ডেল মাইনাস, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে থেকে সরে গেছে, টুয়ার্ডস অক্সিজেন গেছে, ডেল মাইনাস। এক্ষেত্রে ক্লোরিনের দিকে ইলেকট্রনটা খানিকটা চলে আসবে, ফলে মাইনাস। তারপরে পজিটিভ নেগেটিভ তো কার্বন টেট্রাক্লোরাইডেও হতে পারে। এর জন্য একটা দ্বিমেরু ভ্রামকের মানও পাবো, যেটা আমরা পরে পড়বো আর কি। একটা মোমেন্ট তো পেতেই পারি, তাহলে এর ক্ষেত্রেও একটা মোমেন্ট পেতে পারি, এর ক্ষেত্রেও একটা মোমেন্ট পেতে পারি। তাহলে একটাকে বলছি ধ্রুবীয় পোলার, একটাকে বলছি পোলার নয়, ঠিক আছে না? তাহলে শুধুমাত্র কোনো একটা ডাইপোল মোমেন্ট পরে আমরা পড়ছি, জিনিসটা এর থেকেই আসছে, কোনো জটিলতা কিছু নেই। তার মানে প্লাস মাইনাস, আমি যদি খুব সহজ ভাষায় বলি, প্লাস মাইনাস আয়নের অর্থাৎ ইলেকট্রন একটা যৌগের ভেতরে, একটা দ্রাবকের ভেতরে যে অণুর পরমাণুগুলো রয়েছে, ইলেকট্রন সরে যাওয়ার জন্য প্লাস মাইনাস কিছু একটা তৈরি হলো। এইভাবে কিন্তু একটা পোলারিটি, অর্থাৎ একটা সলভেন্ট সেটা পোলার কিনা সেটা কিন্তু নির্ণয় হয় না, ঠিক না? অর্থাৎ এর যদি একটা ডাইপোল মোমেন্ট ভাবি আছে, সেটা হচ্ছে নট জিরো, তাহলে এরও ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো। দুজনের ক্ষেত্রেই একটা দ্বিমেরু ভ্রামক পাচ্ছি, তার কারণ একটা পজিটিভ নেগেটিভ সেন্টার তৈরি হচ্ছে। কিন্তু একটাকে বলছি পোলার, একটাকে বলছি পোলার নয়। এটার জন্য আরেকটা জিনিস নির্ভরশীল, সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট।
ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে, সেটা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা কি? এটা তোমার ইলেকট্রিক পারমিয়েবিলিটির ওপর নির্ভরশীল। এটাকে এইভাবে বার করতে হয়, একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সেই কনস্ট্যান্টটা কি? তা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে যদি একটা ডেফিনেশন টার্মে বলি যে হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ইট ইজ দ্য এবিলিটি অফ এ সাবস্টেন্স টু স্টোর দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা হচ্ছে যে, তার মানে কি, একটা কে কত ভালো ধ্রুবীয় দ্রাবক নির্ভর করছে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুর উপর। তার ভেতর কি পজিটিভ নেগেটিভ কি মোমেন্ট তৈরি হলো, ঠিক আছে, কি আধান তৈরি হলো, একটা ফর্মাল চার্জ তৈরি হলো কিনা আয়নের সেই মলিকুলের ভেতরে, তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর। তবে এবিলিটি অফ এ সাবস্টেন্স টু স্টোর দ্য ইলেকট্রিক্যাল এনার্জি, এবং এটাকে বার করা হয় কি করে? তোমার ইলেকট্রিক্যাল পারমিয়েবিলিটি অফ দ্য মেটেরিয়াল ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল পারমিয়েবিলিটি ইন ভ্যাকুয়াম, একটা ওয়ে আউট আছে। তা যাই হোক, সেদিকে আমরা যাব না। আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নামক একটা টার্ম, যার ভ্যালুটা যত ভালো হবে সে তত ভালো ল্যাটিস থেকে আয়নকে আলাদা করতে পারবে। এইটুকু হচ্ছে পরিষ্কার কথা। যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড, এর একটা ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সেন্টার থাকলেও তোমার এর যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান 7.9, আর যেখানে জলের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 75। কম্পেয়ার ইট। এবং দেখা গেছে যে আমরা ভালো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ভ্যালু অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 15 টু ডিসলভ এনি আয়নিক কম্পাউন্ড, যেটাকে পোলার সলভেন্ট আকারে বলছি, তার মানটা কিন্তু 15 বা 15 থেকে বেশি হতে হবে। তাহলে জলের দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত বেশি, ন্যাচারালি তোমার এ খুব ভালো ধ্রুবীয় দ্রাবক। তার মানে একটা জিনিস বোঝা গেল যে আমরা কোনো একটা, এই দেখো এই প্রশ্নটা পরবর্তীকালে অ্যারাইজ করবে যে কার্বন টেট্রাক্লোরাইড বা কোনো এরকম কোনো মলিকুল যেটাকে ধ্রুবীয় দ্রাবক আকারে দেখছি না, অথচ তার ভেতর পজিটিভ নেগেটিভ সেন্টার অর্থাৎ ডাইপোল মোমেন্ট কিছু একটা পাচ্ছি, একটা মোমেন্ট পাচ্ছি, পজিটিভ নেগেটিভ একটা জায়গা পাচ্ছি, আলাদা করতে পারছি পজিটিভ নেগেটিভকে। তাহলে সেক্ষেত্রে সেটা কেন ধ্রুবীয় দ্রাবক হিসেবে গণ্য হচ্ছে না? তার কারণ একটা ইন্ডিভিজুয়াল মলিকুল, একটা মলিকুলের উপরে, একটা অণুর উপরে, একটা দ্রাবকের একটা অণুর উপরে তার কি মোমেন্ট থাকলো, তার কি পজিটিভ নেগেটিভ সেন্টার থাকলো, সে তোমার নির্ভর করছে না, নির্ভর করছে অ্যাজ এ হোল পুরোটার উপর, অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে। ঠিক, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান মোটামুটি তোমার কত, 15 বা তার বেশি হলে তবে সেটাকে আমরা ভালো ধ্রুবীয় দ্রাবক হিসেবে আমরা ধরতে পারি। আর জল তো একটা উত্তম, তার ভ্যালু হচ্ছে নিয়ার অ্যাবাউট 75। কি বোঝা গেল? আর আরেকটা জিনিস মাথায় ঢুকে গেল আমাদের, যে সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তিটা শুড বি গ্রেটার দ্যান দ্য ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি, জালক শক্তি, জালকের ভিতর এক একটা শেপে রয়েছে তোমার প্রত্যেকটা আয়নিক ক্রিস্টাল, তাদের সেখান থেকে আলাদা করা মানে ভেঙে দেওয়া। তার মানে ল্যাটিস এনার্জির থেকে সলভেশন এনার্জির মানটা বেশি না হলে কিছুতেই ওকে ভাঙতে পারবে না। আর সলভেশন এনার্জি তোমার বেশি মানে সেক্ষেত্রে তোমার আমরা একটা হিটকে রিলিজ হতে দেখবো, সেটাই হচ্ছে